সায়ন্তনের মৃত্যু নাকি নতুন চক্রান্ত। জিতের রাগে কাঁপছে থানা, হেদিকে আসল সত্যি দেখে অবাক সবাই। সায়ন্তনের মৃত্যুতে কি সত্যিই সব শেষ, নাকি এটা এক ভয়ঙ্কর চক্রান্তের শুরু মাত্র? ধারাবাহিকে দেখা যায় এক চরম উত্তেজনার মধ্য দিয়ে গল্প এগোচ্ছে। খেয়ার কাছে হুট করে একটি ফোন আসে পুলিশের তরফ থেকে। ফোনের ওপার থেকে ভেসে আসে সেই ভয়াবহ খবর, সায়ন্তন খুব জোরে ইলেকট্রিক শক খেয়েছে এবং সে আর বেঁচে নেই। গড়াদের ভেতরেই তার মৃত্যু হয়েছে। খবরটা শোনা মাত্রই খেয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে তার স্বামীর এমন মর্মান্তিক পরিণতি হতে পারে। ঘরে উপস্থিত বৌমণি ও ঋষিও এই খবরে একেবারে হতবাক হয়ে যায়। অন্যদিকে জিত এবং নিশার দাম্পত্য জীবনে চলছে এক অন্যরকম ঝড়। নিশা নিজের দাম্ভিকতায় মেতে উঠেছে। সে লাল রঙের একটি বিশাল স্যুটকেস গুছিয়ে ঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। জিতের প্রশ্নের মুখে নিশা জানায় সে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে চলেছে, আর এই রাজনীতির ময়দানে সাধারণ মানুষের মন জয় করতে হলে 11 তলার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাকে সাধারণ মানুষের মাঝে গিয়ে থাকতে হবে। জিত তার স্ত্রীর এই হঠাৎ জনদর্দী হয়ে ওঠার পেছনে অন্য সন্দেহ করে। জিতের স্পষ্ট দাবি, নিশা হয়তো তার কোনো কুকীর্তি ঢাকতেই এখান থেকে পালাতে চাইছে। সে নিশাকে কড়া ভাষায় ওয়ার্নিং দেয় যে জিত বসুর নজর সব সময় তার ওপর থাকবে। কিন্তু নিশা মোটেই দমে যাওয়ার পাত্রী নয়। সে উল্টে জিতকে শাসিয়ে দেয় যেন তার রাজনৈতিক কাজে জিত কোনোভাবেই নাক না গলায়। ঠিক তখনই জিতের ফোনে উজির কল আসে। সায়ন্তনের এই জেলের ভেতরে ইলেকট্রিক শকে মৃত্যুর খবর জিতের কানে পৌঁছায়। জিত চমকে ওঠে। কিভাবে একটা থানার কড়া পাহারার মধ্যে একজন কয়েদি এভাবে মারা যেতে পারে? কোনোভাবেই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না। সে নিশার দিকে তাকিয়ে এই খবরটি জানায়। তারা দুজনেই আর এক মুহূর্ত নষ্ট না করে থড়িঘড়ি করে হসপিটাল ও থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে খেয়া কান্নায় ভেঙে পড়েছে। সায়ন্তন যে একজন প্রতারক এবং খারাপ মানুষ ছিল সেটা সে খুব ভালো করেই জানে। পরিবারের সদস্যরা তাকে সাদা থান পরতে মানা করে দেয়, কারণ সায়ন্তন এমন কোনো সম্মান পাওয়ার যোগ্য নয়। কিন্তু খেয়ার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাটা আজও যে অম্লিন। সে ডুকরে কেঁদে ওঠে। ঋষিকে জড়িয়ে ধরে বলে সে কিভাবে আবার নতুন করে বাঁচবে, তার তো সব কিছু শেষ হয়ে গেল। ঋষি তাকে সাহস যোগায়, তাকে বোঝায় যে খেয়ার কোনো দোষ নেই এবং জীবনে আবার নতুন ভোর আসবে। তবে জিতের ইনভেস্টিগেশন এখানেই থেমে থাকে না। জিত সোজা থানায় গিয়ে পৌঁছায় এবং ডিউটি অফিসারদের ওপর ফেটে পড়ে। তার রাগে পুরো থানা কাঁপতে থাকে। সে বুঝতে পারে এই মৃত্যুর পেছনে বিশাল কোনো চক্রান্ত আছে। জেরের মুখে পুলিশেরা স্বীকার করতে বাধ্য হয় যে সেদিন রাতে দুর্জয় ঘোষাল থানায় এসেছিল এবং তার নির্দেশেই সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথা শোনা মাত্রই জিতের চোখের সামনে সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে তক্ষুনি দুর্জয় ঘোষালকে অ্যারেস্ট করার নির্দেশ দেয় এবং এফআইআর দায়ের করে। এদিকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। নিশার কাছে ট্রাফিক পুলিশের ফোন আসে। তারা জানায় সায়ন্তনের বডি যে ভ্যান করে পোস্টমর্টেমের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, রাস্তায় জ্যামে আটকে থাকার সময় হঠাৎ সেই ভ্যানটিতে এক বিশাল ব্লাস্ট হয়। চোখের নিমিষে গাড়িটি ছিন্ন ভিন্ন বয়ে যায়, আর সায়ন্তনের বডির কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। জিত এই খবর শুনে নিশ্চিত হয়ে যায় যে কেউ ইচ্ছে করেই পোস্টমর্টেম আটকাতে বডি গায়েব করে দিয়েছে, যাতে আসল মৃত্যুর কারণ কখনো সামনে না আসে। একটু মোড় ঘুরিয়ে দেখা যায় এক অন্ধকার ধুলো মাখা পরিত্যক্ত ঘর। চারিদিকে রহস্যময় পরিবেশ। কাঠের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে একটি ছায়া নেমে আসে। লোকটি একটি চেয়ারে বসে, জগ থেকে গ্লাসে জল ঢালে এবং নিজের মুখে ছিটিয়ে দেয়। তারপর যখন সে নিজের মুখ থেকে কাপড়টি হরায়, চমকে ওঠার মতো দৃশ্য। এ তো সায়ন্তন। হ্যাঁ, সায়ন্তন মারা যায়নি, সে দিব্যি বেঁচে আছে। দুর্জয় ঘোষালের সাথে হাত মিলিয়ে সে নিজের মৃত্যুর এই জঘন্য নাটক সাজিয়েছে পুলিশ আর নিজের পরিবারকে ধোঁকা দেওয়ার জন্য। তার চোখে মুখে এক শয়তানি হাসি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সায়ন্তনের এই জঘন্য মৃত্যুর নাটক এবার জিতের হাতে ধরা পড়ুক, আর খেয়া তার জীবনের নতুন করে শান্তি ফিরে পাক? আর নিশার এই রাজনৈতিক চাল কি জিতের কাছে ফাঁস হবে? কমেন্ট করে জানাতে ভুলো না।